আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে চাঁদাবাজি কমানো যাচ্ছে না বললেন অর্থ উপদেষ্টা। পণ্যমূল্য আরও বৃদ্ধির আশঙ্কা। শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান, জানালেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি। দলের মহাসচিবের পক্ষ থেকে আসতে পারে দিনক্ষণের ঘোষণা। ইসরায়েলি বাহিনীর হাতে মানবাধিকার কর্মী আটক ও ২০টির বেশি জাহাজ জব্দের পরও গাজার দিকে এগোচ্ছে ত্রাণবাহী নৌবহর ফ্লোটিলা। বিভিন্ন দেশে বিক্ষোভ। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শেষে চলছে প্রতিমা বিসর্জন। মন্ত্রপাঠ আর সিঁদুর খেলায় দেবীকে বিদায়। রাজধানীর পরিবেশ প্রতিবেশ পুনরুদ্ধারে সচেতনতা ও ঐক্যবদ্ধ উদ্যোগের পাশাপাশি পরিবেশ বান্ধব প্রযুক্তি নিশ্চিতের আহ্বান। নিকেতনে সবুজায়ন কর্মসূচি। এবং নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে লড়ছে বাংলাদেশের মেয়েরা। রাতে শারজায় আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের টি-20 সিরিজ শুরু। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। ইলন মাস্কের বিশ্বে প্রথম ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের মালিক হওয়ার খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকায় চাঁদাবাজি কমানো যাচ্ছে না, আর চাঁদাবাজির কারণে পণ্যমূল্য বাড়ছে। একই ব্যক্তি রাজনীতি ও ব্যবসার সাথে জড়িত হওয়ায় নিয়ন্ত্রণও করা যাচ্ছে না। সরকার পরিবর্তনের পর চাঁদাবাজি বেড়েছে বলেও জানান উপদেষ্টা। চ্যানেল আইকে উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচনে সাধারণ মানুষের হাতে টাকা আসবে, তখন জিনিসের দাম আরও বাড়তে পারে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশা। চড়া দামের কারণে নিত্যপণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের মানুষদের। দীর্ঘদিন পুষ্টিকর খাবারে নজর নেই বহু পরিবারে। বিবিএস এর তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে গড় মূল্যস্ফীতি ছিল 10.03%। বাজার ব্যবস্থাপনা নয়, এই অবস্থার জন্য সিন্ডিকেট রাজনীতি ও চাঁদাবাজিকে দায়ী করলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। গত বছর ৫ই আগস্টে সরকার পরিবর্তনের পর চাঁদাবাজি বেড়েছে বলেও জানান উপদেষ্টা। যে এমপি, সে ব্যাংকের মালিক, সে ইন্ডাস্ট্রির মালিক, সে টিভি চ্যানেলের মালিক, নিউজ পেপারের মালিক, চাঁদাবাজিতে সবসময় সমঝোতা হয়। আপনি ওই ঐক্যমত হইতে দেরি লাগে ওই জায়গায় পলিটিক্যাল, কিন্তু চাঁদাবাজির ব্যাপারে যে বললাম না ভাগাভাগি হয়, চাঁদাবাজির প্রকোপ সেটা খুব কমেছে না, কমে নাই। বরং যেহেতু এখন অনেক রকম ইন্টারেস্ট, বরং আমার মনে হয় কিছুটা প্রকোপটা একটু বেড়ে গেছে। আগে ১ টাকা হলেও তো এখন ১.৫ টাকা লাগবে। সংসদ নির্বাচনের আগে মুদ্রাস্ফীতি হলে জিনিসপত্রের দাম আরও বাড়বে। ইলেকশনে বাজারে গঞ্জে অনেক টাকা ফ্লো করবে, কারণ চা নাস্তা তো খাবে না, এখন 7 আপ খাবে, চিকেন ফ্রাই খাবে, কারণ এখন তো আগে ওইটাতে ডেফিনেটলি বাজে। এটা একদিকে খারাপ না, তবে এই সাথে তাল মিলাতে হবে সাপ্লাইটা ইনশিওর করা। যদি সাপ্লাইটা ইনশিওর করতে পারে, জিনিসপত্র একটু বাড়তে পারে, লোকজন অ্যাটলিস্ট কিছুটা স্বস্তি পাবে। চেষ্টা করেও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারেননি জানিয়ে উপদেষ্টা বলেন, আগামী বছর জুনের মধ্যে মূল্যস্ফীতি 7% নেমে আসবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা
অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস 9 দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন। সকাল 9টায় প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যুক্তরাষ্ট্র সফরের সময় 26শে সেপ্টেম্বর ডক্টর ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে ভাষণ দেন। এরপর 30শে সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে মিয়ানমারের রোহিঙ্গা, মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন। এর আগে 29শে সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজের সঙ্গে তার বৈঠক হয়। একই দিনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এবং জাতিসংঘের অনুন্নত স্থলবেষ্টিত ও ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র বিষয়ক উচ্চ প্রতিনিধি রাবাব ফাতিমা ইউনুসের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। শীঘ্রই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের মহাসচিবের পক্ষ থেকে দিনক্ষণ ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালিক। সাক্ষাৎকারে চ্যানেল আইকে তিনি জানান, নির্বাচনী প্রস্তুতি অনেকটাই গুছিয়ে এনেছেন তারেক রহমান। আক্তার হোসেনের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে যুক্তরাজ্য থেকে প্রায় ১৯ বছর পর দেশে এসেছিলেন জিয়া পরিবারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালিক। ফিরে গিয়ে এবার 3 মাস পর আবারও দেশে এসে তিনি জানান, এবার আসার কারণ আগামী নির্বাচন। নিজ এলাকা সিলেটের দক্ষিণ সুরমায় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। বলেছে তুমি দেশের মানুষের সেবা করো দেশে থেকে, এই জন্য আমার সেই ফুল প্রিপারেশন নিয়েছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে আসছি, তো আমরা তো নির্বাচনের প্রিপারেশন নিয়েই তো কাজ করছি এবং সব কাজগুলি উনি মোটামুটি গুছিয়ে ফেলেছে। এখন আমরা বিএনপি যেহেতু নির্বাচনে যাবে এবং ফেব্রুয়ারি মাসে নির্বাচনে মহাসচিব অফিসিয়ালি উনি ঘোষণা দেবেন যে এক্স্যাক্টলি ডে টাইম তারেক রহমান কবে আসবে। আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী সবাই রেড জোনে আছে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনে মনোনয়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের হাইকমান্ড। গ্রিন বলতে কি? গ্রিন বলতে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, এরা উনারই গ্রিন সিগন্যালের ভিতরে আছে। এর বাইরে স্ট্যান্ডিং কমিটি যারা আছে তাদের প্রতি আমাদের একটা রেসপেক্ট রয়েছে, তাদের সাথে কোনো কম্পিটিশন নেই। আর সবাই কিন্তু ডেঞ্জার রেড জোনের ভিতরে আছে। এখানে আপনার এটা বললেও কোনো কাজ হবে না। যে গ্রিন সিগন্যাল, গ্রিন স্ট্যান্ডিং কমিটি ইন্টারভিউ নেবে। মালিক জানান, দেশে আবারও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, জিয়াউর রহমানের উন্নয়ন ও উৎপাদনমুখী রাজনীতির বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তারেক রহমান। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এর জেরে যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফেরা এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা সংবাদ সম্মেলন বর্জন করেছে সাংবাদিকরা। সকাল 9:45টার দিকে বিমানবন্দরের ভিআইপি ফটকে এই ঘটনা ঘটে। ঘটনার বিষয়ে পরে এনসিপির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে, যা একই সঙ্গে দুঃখজনক ও নিন্দনীয়। এনসিপির পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়। ফিলিস্তিনিদের জন্য মানবাধিকার কর্মীদের খাদ্য ও ঔষধবাহী জাহাজে হামলা হলেও বহরে বাকি জাহাজগুলো গাজার পথে চলা অব্যাহত রেখেছে। গ্লোবাল সমুদ ফ্লোটিলায় 20টি বেশি নৌযান এবং গ্রেটা থুনবার্গ সহ 200-র বেশি জনকে ইসরায়েলের নৌবাহিনী আটক করলেও এই যাত্রা বন্ধ হবে না বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। এ ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া হচ্ছে। জাহাজে অবস্থান করা বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলমের পাঠানো ভিডিও চিত্রের সহযোগিতায় রিপোর্ট করছেন পান্থ রহমান। মূলত খাদ্য এবং ঔষধ নিয়ে ফিলিস্তিনের গাজার উদ্দেশ্যে 44টি জাহাজ নিয়ে রওনা হয়েছিলেন বিশ্বের বিভিন্ন দেশের আইনজীবী, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও মানবাধিকার কর্মীরা। বুধবার সন্ধ্যার পর ত্রাণবাহী জাহাজগুলোতে প্রবেশ করে ইসরায়েলি নৌবাহিনী আটকে দেয় গ্লোবাল সমুদ ফ্লোটিলার 13টি নৌযানের যাত্রা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এই নৌযাত্রাকে উস্কানিমূলক উল্লেখ করে ফ্লোটিলার একটি অংশের নিয়ন্ত্রণ নিয়ে অভিযাত্রীদের ইসরায়েলের আশদাদ বন্দরে নিয়ে যায়। 13টি নৌযান আটকে দিলেও বহরের বাকি 31টি নৌযান গাজা উপকূলের দিকে যাত্রা অব্যাহত রাখে। এক ভিডিও বার্তায় বাধা অতিক্রম করে গাজার অসহায় মানুষের জন্য ত্রাণ যাত্রা অব্যাহত রাখার ঘোষণা দেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মীরা।
এ সময় গান স্লোগানে মুখর করে রাখেন জাহাজে অবস্থান করা মানবাধিকার কর্মীরা। ইসরায়েলের সেনারা আমাদের সহকর্মীদের যাত্রা আটকে দিয়েছে, তবে তারা আমাদের থামাতে পারবে না। আমরা গ্লোবাল সুমুদের সাথে আছি, থাকব, আমাদের যাত্রা চলবে এবং আমরা আওয়াজ তুলব। এই বহরে শুধুই অতি প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সামগ্রী রয়েছে। এগুলো গাজার অসহায় মানুষের জন্য, কারণ গত 2 বছর গোটা বিশ্ব গাজার বিষয়টি নিয়ে চুপচাপ দেখছে। আমরা তাদের বলতে চাই, তোমরা সহযোগিতা না করলেও আমরা আমাদের কাজ চালিয়ে যাব। আমরা একটা জোয়ার তুলতে চাই, গোটা বিশ্বের কাছে বার্তা দিতে চাই, তোমরা চাইলেই আমাদের দমাতে পারবে না। সমুদ ফ্লোটিলা বহরে থাকা বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম তার ফেসবুক পোস্টে ঘটনার বর্ণনা দেন। জানান, ত্রাণবাহী জাহাজ গাজার দিকে যেন না এগুতে পারে সেজন্য সাবধান করেছে ইসরায়েলি বাহিনী। আমরা সমুদ ফ্লোটিলার শেষ অংশে, এর আগের ফ্লোটিলাগুলি ইতিমধ্যেই গাজার কাছে চলে গেছে। সামনে যেগুলি ছিল সেগুলিকে গত রাতে ইসরায়েলি হানাদাররা আক্রমণ করেছিল, কিন্তু আমরা এখনো সেই জায়গায় পৌঁছাইনি। এই ঘটনায় ইটালি, আর্জেন্টিনা, মেক্সিকো সহ বিভিন্ন দেশে বিক্ষোভ করেছেন মানবাধিকার কর্মী সহ হাজারো মানুষ। চ্যানেল আই। শেষ হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সকালে দর্পণ বিসর্জন ও সিঁদুর খেলার মধ্য দিয়ে দেবীকে বিদায় জানান ভক্তরা। সুলতান নাহিমুর রিপোর্ট। অশুভ শক্তি বিনাশে মর্তলোকে এসেছিলেন দেবী দুর্গা। তার এই আগমনে 5 দিন আনন্দে মেতে ওঠেন ভক্তরা। পূজার শেষ দিন বিজয়া দশমীতে ভক্তরা তাই ভিড় করেন মন্দির মণ্ডপে। বৃহস্পতিবার সকালে দশমী বিহিত পূজা আর দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এরপর সিঁদুর খেলায় মেতে ওঠেন সব বয়সী নারীরা। বাংলাদেশের মানুষ যেন সুখ শান্তিতে, ভ্রাতৃত্ব বোধ নিয়ে আমরা যেন সুখ শান্তিতে আনন্দে থাকতে পারি। এতদিন খুবই ভালো কাটলাম পূজা, অনেক ঘোরাঘুরি করলাম। এবছর আশা অনুযায়ী ভালো কেটেছে, সব জায়গায় আমরা নিরাপদভাবেই ঘুরে ফিরে চলতে পেরেছি। এখানে ভালোই লাগলো পূজা দেখে। মার কাছে প্রার্থনা করি সমস্ত দেশ ও জাতির মানুষ শান্তিতে থাকুক, মঙ্গল হোক। পূজার আনুষ্ঠানিকতা শেষে মন্দির মণ্ডপে বেজে ওঠে বিষাদের সুর। চলে দেবী দুর্গাকে বিসর্জনের প্রস্তুতি। গজে চড়ে স্বর্গলোক থেকে মর্তলোকে এসেছিলেন দশভুজা দেবী দুর্গা। ত্রিনয়নী দেবী দুর্গার গমন হবে দোলায়। ভক্তরা প্রত্যাশা করছেন, দেবী দুর্গার গমনের সাথেই দূর হবে সকল বিশ্বব্যাপী অস্থিরতা, প্রতিষ্ঠিত হবে শান্তি সম্প্রীতির বার্তা। পরে বুড়িগঙ্গায় বিসর্জন দেয়া হয় দেবী দুর্গাকে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় পুলিশ এবং র্যাবের পাশাপাশি দায়িত্ব পালন করেছে সেনাবাহিনী। রাজধানীর বীরপুরে পল্লবীতে ঝিলপাড়, বাউলিয়াবাদ সহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করে দেখা যায় সনাতন ধর্মাবলম্বীরা বিজয়া দশমী উপলক্ষে নানা আয়োজনে ব্যস্ত ছিলেন। মণ্ডপের দায়িত্বরতরা বলেন, এবার নিরাপত্তা নিয়ে তাদের মাঝে কোনো শঙ্কা ছিল না, নিরাপত্তা বিঘ্নিত হবার মতো কোনো ঘটনাও ঘটেনি। অপরিকল্পিত নগরায়নের বিপরীতে দখল দূষণে ধুঁকতে থাকা রাজধানীর পরিবেশ পুনরুদ্ধারে সার্বিক সচেতনতা ও ঐক্যবদ্ধ উদ্যোগে গুরুত্ব আরোপ করেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। রাজধানীর নিকেতনে সবুজায়ন কর্মসূচিতে যোগ দিয়ে পরিবেশ বান্ধব প্রযুক্তি নিশ্চিতের আহ্বান বিশিষ্টজনদের। মোশাহিদ রানীর রিপোর্ট। তিলোত্তমা, ঢাকা। শত শত বছরের অভিযাত্রায় অবকাঠামোগত উন্নয়ন যত হয়েছে, ততই পাল্লা দিয়ে কমেছে জলাভূমি ও সবুজ এলাকা। এর বিপরীতে বেড়েছে দূষণ ও তাপমাত্রা।
এমন বাস্তবতায় রাজধানীর পরিবেশ প্রতিবেশ উন্নয়নে লায়ন্স ক্লাবকে সঙ্গে নিয়ে রাজধানীর নিকেতনে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। নির্ধারিত আলোচনায় নিরাপদ ধরিত্রী বিনির্মাণে সম্প্রীতি ও ঐক্যের আহ্বান সুধীজনদের। উনি যেহেতু গাছ এবং প্রকৃতি নিয়ে কাজ করেন, উনি আমার একজন ফেভারিট পারসন। ওনাদের সহযোগিতায় আমরা আজকে এই অনুষ্ঠানটা করছি। গাছের চেয়ে মানে কোনো বড় উপহার আর কিছুই হতে পারে না। কটবেল, আমলকি, জাম্বুরা, অনেক ধরনের গাছ আছে, কৃষ্ণচূড়া, তারপর নাগেশ্বরী, অনেক রকমের গাছ আমাদেরকে দিয়েছেন এবং গাছগুলি খুবই সুন্দর। উনি রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং আমার এক সেন্সে আমরা সহকর্মী মুক্তিযোদ্ধা হিসেবে। এই যে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি, এই জন্য এই ক্লাবটিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে যতদিন আমরা বেঁচে আছি আমরা যদি এই কাজটা চালু রাখতে পারি, পৃথিবীর মানুষের জন্য উপকার হবে, পৃথিবীর প্রাণীর জন্য উপকার হবে। একটা গাছ লাগানো মানে কি একটা জীবন আপনি রোপণ করলেন। আমাদের বাবু ভাইয়ের যে অবদান অবিস্মরণীয়। শুভেচ্ছা জানাচ্ছি মুকিত জুমদার ভাইকে, যিনি আমাদেরকে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশেষভাবে সাহায্য করেছেন। ভবিষ্যতের নিরাপদ আবাস নিশ্চিতে পরিবেশ বান্ধব জীবনাচারের পাশাপাশি রাজধানী সহ সারা দেশে ব্যাপক সবুজায়নের আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আমাদের গাছ আছে, আমাদের নদী আছে, আমাদের সমুদ্র আছে। ছোট্ট একটি দেশ, সেই দেশে আমরা জলাশয় ভরাট করে ফেলছি, প্রাণীগুলোকে বাসস্থান ছাড়া করছি, মেরে ফেলছি অনেক অকারণে, এবং আমরা গাছ নিধন করছি। এইখান থেকেই কিন্তু ধাক্কাটা আসলো। চিন্তা করলাম কী করে এটাকে অ্যাড্রেস করা যায়। আমি যখন কাজ শুরু করি কারো কাছ থেকে কিন্তু রিয়েল পিকচার পাচ্ছিলাম না। আমাদের দেশে যে ভোদর আছে ওটার এইটার উপরে প্রথম প্রোগ্রাম গেল, যেটা হারিয়ে যাচ্ছে। কিন্তু দূষণে জর্জরিত করে দিচ্ছি আমরা। এই মানুষ যত বেশি আমরা আলোচনা করব, যত বেশি আমরা এ নিয়ে কথা বলবো, ততই কিন্তু আমরা এর থেকে উপকৃত হব। এবং আমাদের রেসপন্সিবিলিটি আছে, আমাদের দেশ আমাদেরই ভালো রাখতে হবে। যেই এলাকায় থাকি আমরা, সেই এলাকা ভালো থাকলে দেশটাও ভালো থাকবে, আমরাও ভালো থাকব এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মও ভালো থাকবে। তথ্য বলছে 1992 সালে রাজধানীতে 47% সবুজ থাকলেও অপরিকল্পিত নগরায়ন ও অনিয়ন্ত্রিত প্রকৃতি ধ্বংসে সবুজ ভূমি এখন মাত্র 7%। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের দেয়া 130 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে 2 রানে মারুফা আক্তারের জোড়া আঘাতে সাজঘরে ফেরেন পাকিস্তানের 2 টপ অর্ডার। টাইগ্রেসদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 67 রানে প্রথম 5 উইকেট হারালেও শেষ পর্যন্ত 129 রানে গুটিয়ে যায় পাকিস্তানের মেয়েরা। বাংলাদেশের মেয়েদের হয়ে 3টি উইকেট নিয়েছেন স্বর্ণা আক্তার, আর জোড়া উইকেট পেয়েছেন মারুফা ও নাহিদা। বিরতির পর আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। উত্তর আফ্রিকার দেশ মরক্কো জেনজিদের সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। বুধবার দেশটির আগাদিরের লাকলিয়া এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে 2 জন বিক্ষোভকারী নিহত হন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লাকালিয়ার একটি পুলিশ স্টেশনে একদল বিক্ষোভকারী অস্ত্র লুটপাটের উদ্দেশ্যে হামলা চালায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী গুলি ও টিয়ার শেল ছুড়লে 2 জন নিহত এবং কয়েকজন আহত হয়। বেকারত্ব দূর, দুর্নীতি দমন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির দাবিতে গত 28 সেপ্টেম্বর থেকে দেশটির রাজধানী রাবাতে এই বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখাউন্নচেরের পদত্যাগ দাবি করছে। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খানের বহুল আলোচিত ছবি অন্তরাত্মা এবার দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই ছবিটি সিনেমা হলে মুক্তির পর দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছে। দর্শকদের আগ্রহের কথা বিবেচনা করেই ছবিটি আইস্ক্রিনে মুক্তির সিদ্ধান্ত বলে জানিয়েছেন আইস্ক্রিন কর্তৃপক্ষ। লায়লা নসিনের রিপোর্ট।
নিত্য নতুন সিরিজ, জনপ্রিয় সিনেমা আর অসাধারণ সব কন্টেন্টের কারণে ইতোমধ্যেই দর্শকপ্রিয়তা অর্জন করেছে বিনোদনের স্মার্ট দুনিয়া খ্যাত আইস্ক্রিন। বাংলা চলচ্চিত্রকে আরও বৃহৎ পরিসরে দর্শক মহলে পৌঁছে দিতে নিয়মিত জনপ্রিয় সব ছবি যুক্ত হচ্ছে আইস্ক্রিনে। এবার ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান অভিনীত চলচ্চিত্র অন্তরাত্মা মুক্তি পাচ্ছে এই প্ল্যাটফর্মে। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা দর্শনা বণিক। পারিবারিক আবেগ, ভালোবাসা আর সম্পর্কের টানাপোড়েন ঘিরেই গড়ে উঠেছে ছবির কাহিনী। দর্শকদের চাহিদার কথা বিবেচনা করে চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া ছবি অন্তরাত্মা আইস্ক্রিনে আনা হচ্ছে জানিয়েছে এই ওটিটি কর্তৃপক্ষ। তবে এখনও মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। ইতিমধ্যে আইস্ক্রিনে শুরু হয়েছে ছবিটির প্রচারণা। ফার্স্ট লুক পোস্টারের পর গেল সপ্তাহে প্রকাশ করা হয়েছে প্রায় 1 মিনিটের টিজার, যেখানে অ্যাকশন ও প্রেম কাহিনীর দুর্দান্ত এক মিশ্রণ দর্শককে আকৃষ্ট করেছে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের সমস্ত ছবির কাহিনী লিখেছেন প্রযোজক সোহানী হোসেন, চিত্রনাট্য করেছেন ফেরারি ফরহাদ। এছাড়াও অভিনয় করেছেন আল মামুন, এস.এম. মহসিন, ঝুনা চৌধুরী, মাসুম বাশার সহ জনপ্রিয় সব অভিনয়শিল্পী। লাইলা নওশিন, চ্যানেল আই। জানাবো নিটল টাটা বিশেষ সংবাদ। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে 500 বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পদের মালিক হলেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ফোর্বস বিলিয়নার্স সূচক জানিয়েছে গত বুধবার মাস্কের সম্পদের পরিমাণ 500.1 বিলিয়ন ডলারে পৌঁছে। মূলত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের শেয়ারের ঊর্ধ্বগতি, স্পেস এক্স সহ অন্য প্রতিষ্ঠানের ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধি মাস্কের সম্পদের ঝুলি পূর্ণ করেছে। অন্যদিকে প্রথমবারের মতো বিলিয়নার হলেন বলিউড বাদশা খ্যাত অভিনেতা শাহরুখ খান। 2025 সালে ভারতের হুরুন ইন্ডিয়া রিচ তালিকায় প্রথম স্থানে জায়গা পেয়েছেন তিনি। প্রতি বছর প্রতিষ্ঠানটি তাদের গবেষণায় ভারতের তারকাদের সম্পদের হিসাব তুলে ধরে। শাহরুখ খানের সম্পদের পরিমাণ 12,490 কোটি রুপি। কৃষি সংবাদ। ফেনীর পরিত্যক্ত ও পতিত জমিতে পেয়ারা চাষে অপার সম্ভাবনা দেখা দিয়েছে। জেলায় পেয়ারা চাষ করে অনেক উদ্যোক্তা সফল হয়েছেন, অনেকেই এগিয়ে এসেছেন পেয়ারা চাষে। চলতি বছর ফেনীতে পেয়ারার ফলন 2000 মেট্রিক টন ছাড়িয়ে যাওয়ার আশা কৃষি বিভাগের। দেখবেন প্রকৃতি সংবাদ। প্রভাবশালী চক্রের দখল দূষণে অস্তিত্ব সংকটে একসময়ের প্রবাহমান কীর্তিনাশার শাখা নদী জরিপ জালিয়াতিতে উৎসমুখ বন্ধ করার পাশাপাশি বেপরোয়া ভরাটে 12 কিলোমিটার দীর্ঘ নদীটি এখন মৃতপ্রায়। ফলে নাব্যতা হারিয়ে হুমকিতে জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র। এমন বাস্তবতায় সিএস জরিপের মাধ্যমে সীমানা নির্ধারণ ও নদী পুনরুদ্ধারের দাবি স্থানীয়দের। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের শাটডাউনের প্রভাবে মার্কিন ডলারের দর বুধবার 0.27% কমেছে, যা 22 বছরের সর্বোচ্চ বার্ষিক দরপতন। বিশেষজ্ঞদের মতে মার্কিন ডলারের বাজারে এই পতন আন্তর্জাতিক অর্থনীতিতে, বিশেষ করে রপ্তানি ও আমদানি ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলবে। প্রিয় দর্শক, সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে জানিয়ে ফিরছি। একবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে জানাবো খেলার খবর।
রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে চাঁদাবাজি কমানো যাচ্ছে না বললেন অর্থ উপদেষ্টা। পণ্যমূল্য আরও বৃদ্ধির আশঙ্কা। শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান, জানালেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি। দলের মহাসচিবের পক্ষ থেকে আসতে পারে দিনক্ষণের ঘোষণা। ইসরায়েলি বাহিনীর হাতে মানবাধিকার কর্মী আটক ও ২০টির বেশি জাহাজ জব্দের পরও গাজার দিকে এগোচ্ছে ত্রাণবাহী নৌবহর ফ্লোটিলা। বিভিন্ন দেশে বিক্ষোভ। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শেষে চলছে প্রতিমা বিসর্জন, মন্ত্রপাঠ আর সিঁদুর খেলায় দেবীকে বিদায়। রাজধানীর পরিবেশ প্রতিবেশ পুনরুদ্ধারে সচেতনতা ও ঐক্যবদ্ধ উদ্যোগের পাশাপাশি পরিবেশ বান্ধব প্রযুক্তি নিশ্চিতের আহ্বান। নিকেতনে সবুজায়নের কর্মসূচি। এবং নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে লড়ছে বাংলাদেশের মেয়েরা। রাতে শারজায় আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের টি-20 সিরিজ শুরু। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।